দেখে শেখার সুযোগটা ছিল না আমাদের বলতে পারি। তরুণদের জন্য হবে না তরুণদের জন্য হবে, কোথায় জন্যে বলবো কোথায় জন্যে বলবো, কোথায় সাথে বলবো কোথায় সঙ্গে বলবো। আমরা ছিলাম প্রেজেন্টেশন অ্যানাউন্সার, খুব ইনফর্মাল, অথচ কোথাও একটা ফর্মালিটি মেনটেন করতে হতো। অনুকরণ না করলেই ভালো। গুরুজনের সঙ্গে আমরা যেভাবে কথা বলতাম, আজকের গুরুজনের সঙ্গে অনেক বন্ধুর মতন কথা বলা। সময় বদলাবে এবং সেই বদলকে মেনে নিতেই হবে। সবাই সবকিছু বলতে পারে, যা ইচ্ছে তাই বলতে পারে, সেটা করতে গিয়ে না কোথায় জানি একটা আমরা খেই হারিয়ে যাচ্ছে, রেসপেক্ট হারিয়ে যাচ্ছে। এই মুখগুলি হয়ে ওঠার মধ্যে কিন্তু একটা খুব বড় দায়িত্ব কাজ করে, রেসপন্সিবিলিটি। কথার মাঝখানে কথা কেটে প্রশ্ন করা, এটা আমি আজকাল খুব দেখছি, যেটা না ভালো লাগে না। অডিও ভিজুয়াল মাধ্যম, যে মাধ্যমে এখন প্রতিনিয়ত আপনাদের সঙ্গে আমরা কথা বলি, যোগাযোগ স্থাপন করি, এই অডিও ভিজুয়াল মাধ্যম, এই শব্দটার সঙ্গে বা এই মাধ্যমের সঙ্গে বাংলা এবং বাঙালির পরিচিতি যবে থেকে, ঠিক সেই সময় থেকেই আরো বেশ কয়েকজন ব্যক্তিত্বের সঙ্গে তাদের পরিচিতি গড়ে ওঠে। অডিও ভিজুয়াল মাধ্যমে সঞ্চালনা করা, কথা বলা, এই কাজকে বা এই পেশাকে যারা জন্ম দিয়েছেন, সেই ব্যক্তিত্বদের মধ্যে একজন অন্যতম ব্যক্তিত্ব শাশ্বতী গুহঠাকুরদা। তাকে আজকে আমরা পেয়েছি আমাদের দ্য ওয়ালের পেজে। শাশ্বতী দিদি, অনেক স্বাগত দ্য ওয়ালে আপনাকে। নমস্কার। নমস্কার। প্রথমে বলুন, কেমন আছেন, কেমন আপনার ব্যস্ততা চলছে? ভালো আছি, দেখতে পাচ্ছ। ব্যস্ততা তো হ্যাঁ, ব্যস্ততা সবসময় থাকে এবং প্রার্থনা করো যেন এই ব্যস্ততাই সারা জীবন থাকে, শেষ পর্যন্ত ব্যস্ত থাকতেই ভালোবাসি। এই যে আপনারা মানে এত একটা দীর্ঘ সময় কাটিয়েছেন এবং আপনাদের হাত ধরেই তো এর জন্ম, এবং কদিন আগেই আমরা চৈতালিদির একটি ইন্টারভিউ করেছিলাম, সেখানেও আপনার নানান প্রসঙ্গ উঠে এসেছে। যদি দেখেছি আমি ইন্টারভিউটা, দেখেছি। তো সেইখানে কোথাও গিয়ে চৈতালিদি বলেছেন যে আপনারা কাউকে দেখে শেখেননি, অথচ আপনাদের দেখে পরবর্তী এতগুলো প্রজন্ম এবং আমরা এখনো পর্যন্ত এই প্রজন্মের ছেলেমেয়েরা আপনাদের দেখেই শিখছি, আপনারাই আমাদের কাছে আদর্শ বা আইডল। তো আপনাদের আগ্রহের জায়গাটা কোথায় ছিল? দেখো, দেখে শিখিনি তার কারণ, একটা মস্ত কারণ, সেটা হচ্ছে যে আমাদের সময় তো মাধ্যমটা একদম নতুন, প্রথম কলকাতায় টেলিভিশন এলো, সুতরাং আমাদের কাছে জায়গাটা একেবারেই নতুন। দেখে শেখার সুযোগটা ছিল না আমাদের বলতে পারবো। তাই জন্যে আমাদের কিছু কিছু জিনিস বলে দেওয়া হয়েছিল, যেরকম খুব ইনফর্মাল থাকবে, মানে কিছু কিছু ডিফারেন্ট। তার আগে তো রেডিও, ঘরে ঘরে রেডিওর যুগ তো সেই সময়টা, কিন্তু রেডিওর মতন হবে না। আমরা তো একেবারে ঘরের ভেতরে ঢুকে পড়ছি, রেডিওতেও গলা ঘরের ভেতরেই ঢুকে পড়ছে, কিন্তু দূরদর্শন তো দৃশ্য শ্রাব্য মিডিয়াম একটা, সুতরাং আমাদের লোকে দেখতে পাচ্ছে এবং ঘরের ভেতরে দেখতে পাচ্ছে ঘরের মেয়ে হিসেবে। সো ওইখানে যেন একটা ডিফারেন্স থাকে, মানে ভাষাগত ভাবেও, আচরণগত ভাবেও, কথা বলার ভঙ্গিমাতেও, সবইতেই একটা যেন তফাৎ থাকে, এটা বলে দেওয়া হয়েছিল। এবার তফাৎ থাকে বলে দেওয়া খুব সহজ, কিন্তু তফাৎটা কি সেটা তো কাজ করতে করতেই শেখা যায়। আমাদের যে কোনো অ্যানাউন্সমেন্ট নিজেদের লিখতে হতো, লিখে আমরা দেখাতাম আমাদের যিনি ঊর্ধ্বতন, যিনি আমাদের সেকশন দেখতেন, বিভিন্ন সময় সেটা বদলে বদলে গেছে, নানান জনের কাছে গেছে, তারা দেখে দিতেন। সেখানে ভাষার কিছু পরিবর্তন হয়েছে এবং ভাষাগত দিক থেকে বলার কিছু পরিবর্তন, যেমন আমরা মানে একটা প্রচন্ড আধ ঘন্টার একটা তর্ক চলে গেল যে তরুণদের জন্য হবে না তরুণদের জন্য হবে, কোথায় জন্যে বলবো কোথায় জন্যে বলবো, কোথায় সাথে বলবো কোথায় সঙ্গে বলবো, এরকম ছোট ছোট জিনিস। তো সেই রকম ভাবে আমরা কাজ করতে করতে শিখেছি। হ্যাঁ, আর তাই জন্য কাউকে দেখে আমাদের শেখার সুযোগ হয়নি, কারণ তার আগে তো এই মাধ্যমটা ছিল না। একটা নতুন কাজ শিখতে সবসময় যে খুব সহজ হয় তা বলবো না, কিন্তু একটা নতুন মাধ্যম, সেখানে আমরা সকলেই তো নতুন, সকলেই আমরা নতুন। তাই জন্য যে যেখানে রয়েছে, যে যে পরিধিতে কাজ করছে, তাদের সকলের কাছেই সেটা নতুন নিয়ে আমরা সকলেই আমাদের কাজগুলো, নিজস্ব কাজগুলো শিখতে শিখতে বড় হয়েছি, শিখতে শিখতে এগিয়েছি। ফলে এই যে শুরুর দিনের যে অভিজ্ঞতাটা, কারণ তার আগে তো আপনি বলছেন মানে আপনারা কাউকে দেখে শেখেননি, ফলে আপনাদের সকলের কাছেই একটা নতুন মাধ্যম।
এই নতুন দিনের অভিজ্ঞতাটা কেমন ছিল, সেই সময় কাজ করবার অভিজ্ঞতা? কাজ করবার অভিজ্ঞতা খুব ভালো ছিল। প্রথমত সবাই নতুন করে শিখছি মাধ্যমটাতে এসে, খুব আর খুব কম দিনের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠলো টেলিভিশন। যদিও তখন ঘরে ঘরে আজকের মতন টেলিভিশন নেই, পাড়ায় হয়তো দু একটা বাড়িতে টেলিভিশন, সেখানে কিন্তু বিকেলবেলা ভিড় জমে যায়। কিন্তু একটা নতুন জিনিস সবার কাছেই সেটার একটা আগ্রহ খুব বেশি, গ্রহণযোগ্যতা সহজে হয়েছিল তাই জন্যে, আর বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছিল। সেটা আমি বলবো যে আমাদের যিনি তখন অধিকর্তা ছিলেন মীরাদি, তিনি বলতেন যে তোমার বাচন ভঙ্গি এমন হবে বা যেভাবে তুমি প্রেজেন্ট করবে, আমাদের সময় বলা হতো প্রেজেন্টেশন অ্যানাউন্সার, শুধু অ্যানাউন্সার বল, রেডিও অ্যানাউন্সার, আমরা ছিলাম প্রেজেন্টেশন অ্যানাউন্সার। এই যে আমি যে প্রেজেন্ট করছি সেইটার মধ্যে আমার সমস্তটাই, মানে আমাকে তো পুরোটাই মানুষ দেখছেন, ভাষাগত দিক থেকে আমার চলনে বলনে, আমার কথা বলার মধ্যে, সবটার মধ্যেই এমন একটা ওয়ার্মথ থাকতে হবে যাতে মানুষকে সহজে কাছে টানা যায়। খুব ইনফর্মাল, অথচ কোথাও একটা ফর্মালিটি মেনটেন করতে হতো, সেই লাইনটা খুব সূক্ষ্ম, কিন্তু দ্যাট ওয়াজ দ্য থিং। দিদি, এই প্রজন্মের যারা এই পেশার সঙ্গে যুক্ত হচ্ছেন বা যুক্ত রয়েছেন, কোথাও গিয়ে আপনাদেরকে অনুসরণ করেছেন, অনুকরণ করবার চেষ্টা করে, কিংবা তাদের কাজকে আপনারা কিভাবে দেখেন, বা তাদের কি কি শেখা উচিত আপনাদের থেকে বলে মনে হয়? হ্যাঁ, অনুসরণ করেছে তারা ঠিকই কোনো একটা সময় পর্যন্ত, এবং এখনো যে কখনো কোনো কিছুতে অনুসরণ করে না তা নয়। তবে আমি না সবসময় এটা আমার নিজস্ব মতামত যে অনুকরণ না করলেই ভালো। যে যার নিজের মতন করে কথা বলা, প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা কথা বলার ভঙ্গি আছে এবং নিজস্ব ভাব প্রকাশের একটা ভঙ্গি আছে, সেইখানেই কিন্তু তার সে যা বলছে সেই জিনিসটা সত্য হয়ে ওঠে। আমি তোমাকে যখন একটা কোনো তথ্য দিচ্ছি, ধরো আমার বলার ভঙ্গিতে, আমার বডি ল্যাঙ্গুয়েজে, আমার তাকানোয়, আমার শব্দ চয়নে সেইটা সত্যতা পায়। তুমি সেই সাবজেক্টটা যেভাবে ভাবছো, তুমি যদি এই সমস্তটা তোমার মতন করে অ্যাপ্লাই করো, তোমার সত্যতা সেইখানে। সুতরাং কিছুটা তো হ্যাঁ দেখেছি কিভাবে বলতে হয়। আর এখন দেখো, এক জায়গায় তো দাঁড়িয়ে থাকে না সময়, আমাদের সময়টা কত 50 বছর হয়ে গেল। 50 বছর আগে আমরা শুরু, হ্যাঁ দীর্ঘ সময়। সুতরাং সেই সময় সামাজিক ছবিটা অন্যরকম ছিল, সম্পর্কগুলো অন্যরকম ছিল। আমি বলছি না এখন সম্পর্ক পাল্টে গেছে, তা না, কিন্তু সেই সময় গুরুজনের সঙ্গে আমরা যেভাবে কথা বলতাম, আজকের গুরুজনের সঙ্গে অনেক বন্ধুর মতন কথা বলা, কোনোটা খারাপ কোনোটা ভালো, এটার মধ্যে আমি যাচ্ছি না। বদলাবে, সময় বদলাবে এবং সেই বদলকে মেনে নিতেই হবে। তবে আমার যেটা বলার বক্তব্য, সেই বদলটা যেন ভালো দিকে হয়। সুতরাং আমাদেরও যেমন বলতে হবে যে আজকের দিনে যারা কাজ করছে সেটাকেও যেমন গ্রহণ করতে হবে, আর আমরা যেরকম কাজ করেছি তার মধ্যে যদি কিছু গ্রহণ করার মতন তাদের মনে হয় নেবার, তাহলে তারা গ্রহণ করবেন। কারণ কিছু কিছু জিনিস তো খুব বেসিক, যেমন ধরো ভদ্রতা, সবসময় আচরণ খুব বেসিক। 50 বছর আগেও ভদ্রতা বলতে আমি যা বুঝতাম, আজকেও আমার ভদ্রতা বলতে সেটাই বোঝা উচিত। এরকম আরো কিছু কিছু নর্মস আছে মানুষের, সামাজিক এবং নিজস্ব, সেই নর্মস গুলো মেনে আমার নিজের মনে হয় সবকিছুর মধ্যে একটা সুন্দর ফুটে উঠুক। হ্যাঁ, এই বড্ড আমাদের সময় যেটা ছিল না, এখন একটু হয়েছে, কারণ সোশ্যাল মিডিয়া এত বিস্তারিত হয়েছে, এক্সপ্যান্ড করে গেছে এমন ভাবে, সেখানে বড্ড মানুষকে যে ট্রোল করা, সবাই সবকিছু বলতে পারে, যা ইচ্ছে তাই বলতে পারে, সেটা করতে গিয়ে না কোথায় জানি একটা আমরা খেই হারিয়ে যাচ্ছে, এবং কোথায় একটা যেন অসন্তোষ শুধু নয়, রেসপেক্ট হারিয়ে যাচ্ছে। এইটা না করলেই ভালো। এই জায়গাগুলো তো সবসময় একই থাকবে। হ্যাঁ, মানুষ শ্রদ্ধা দেওয়া, মানুষের প্রতি বিশ্বাস রাখা, সবসময় এটা খুব বড় কথা বলা হয়ে গেল এবং সেটা অনেকখানি ধরা। কিন্তু এই যে মানুষকে শোনা, আমি
কে কি বলছে সেটা আমাকে শুনতে হবে এবং সেটা আমাকে বিচার করতে হবে। আমাকে একটা কিছু বলতে হবে, আমাকে সামনে এগিয়ে আসতেই হবে, সে যেন তেন প্রকারের হোক, বলে আমি একটা যা কিছু বলে দিলাম সেটা করলে চলবে না। আরেকটা জিনিস আমার খুব মনে হয়, বিশেষ করে যে আমরা যারা এখন তো অনেক, আমাদের সময় খুব কমই ছিল যাদের এই মুখগুলো, আমাদের দূরদর্শনের মুখ বলতে তোমরা যাদের বোঝো সেরকম হাতে গোনা কিছু, হ্যাঁ 10 জন 12 জন হয়তো। এখন তো অনেক, টিভিতে এখন অনেক মুখ। এই যে মুখগুলি যারা হয়ে উঠেছেন এবং উঠবেন ভবিষ্যতে, তারা তো বহু মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন। এই মুখগুলি হয়ে ওঠার মধ্যে কিন্তু একটা খুব বড় দায়িত্ব কাজ করে, রেসপন্সিবিলিটি। এই মুখগুলোর সেই সম্মানটা, সেই জায়গাটা কিন্তু রাখতে হবে। সেটা মাঝে মাঝে আমার মনে হয় যেন ক্ষুণ্ণ হচ্ছে। আর আরেকটা কথাই বলছি, যারা এই যে তোমরা ইন্টারভিউ নিতে যাও, সেইখানে কথার মাঝখানে কথা কেটে প্রশ্ন করা, এটা আমি আজকাল খুব দেখছি, যেটা না ভালো লাগে না। যখন তুমি যাকে আমরা বলতাম ট্যালেন্ট, যাকে ইন্টারভিউ করা হচ্ছে তাকে আমরা দূরদর্শনের ভাষায় তাকে ট্যালেন্ট বলা হতো, সেই ব্যক্তি যখন কথা বলছেন তখন তার কথার মাঝখানে তাকে কথা কেটে আমার প্রশ্নটা, আচ্ছা আমার পরের প্রশ্নটা এটা বলে দিই, এইটা কিন্তু ভীষণ বিরক্তিকর এবং এটা অসম্মানজনক। এইটা কিন্তু করবে না। সুতরাং এই পেশায় যারা রয়েছেন বা আগামী দিনে যে প্রজন্ম আসতে চলেছে, তারা যদি এই পেশাকে পেশা হিসেবে নেন, এই কাজকে, তাদের কিন্তু এই কথাগুলোকে মাথায় রাখতে হবে। সেই কারণেই আপনার কাছ থেকে আমার ভীষণ জানার ইচ্ছে, আমার সবসময় মানে ভেতরটা ভীষণ ধকপক করছে যে আমি একজন প্রবীণ এবং সেই সঙ্গে অভিজ্ঞ একজন সঞ্চালকের সঙ্গে বসে সঞ্চালনা করছি। এটা আমার কাছে যেমন একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স, সেই সঙ্গে ভীষণ একটা চ্যালেঞ্জিং। আমার সবসময় আমাদের কাছে ফাম্বল করব, আমাদের না ফাম্বল কেন করবে? আর তাছাড়া প্রযুক্তি এখন ফাম্বল করলে আবার ঠিক হবে, সেটা নিয়ে তো ভয় নেই। আমাদের সময় সেসব ছিল না, আমাদের ভুল বাড়ি চলে গেল, লাইভ সবকিছুই লাইভ হচ্ছে তখন, এবং ভুল করা মানে চলে গেল ভুল, এবং সেই তারপরের দিন সেটা নিয়ে প্রচন্ড বকুনি অফিসে, সেসব তো ছিল। তবে তুমি যেটা বললে না, শেখার তো শেষ নেই, শিখতে সবাইকেই সারাক্ষণ হচ্ছে। এই যে তোমাদের নবীন প্রজন্মের কাছেও কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে। আমার নন্দলাল বসুর একটি কথা এই প্রসঙ্গে মনে পড়লো, মাস্টারমশাই, তিনি তো সকলের কাছে মাস্টারমশাই বলেই পরিচিত ছিলেন, সারা শান্তিনিকেতন তাকে মাস্টারমশাই নামে। তিনি বলতেন শিক্ষককেও কিন্তু সারা জীবন শিখতে হয় এবং ছাত্রকেও তাহলে তিনি সারা জীবন শেখাতে পারবেন। এই যে সারা জীবন ধরে শিক্ষকও শেখেন এবং ছাত্রও শেখেন, প্রজন্মের পর প্রজন্ম যতদিন বেঁচে আছি ততদিন শেখার কিন্তু শেষ নেই। সেই প্রসঙ্গে তিনি একটা অদ্ভুত কথা বলেছিলেন যে মা যেমন নিজেও খান এবং সন্তানকেও খাওয়ান, তাতেই দুজনেই বাঁচবে, তা নয়তো কেউই বাঁচবে না। এই যে আপনি শেখার কথাটা বললেন, তার মানে তো কোথাও একটা ডেলিভার করার জন্য পুঁজি অর্জন করা, কোথাও একটা তো আমাদের সময় না সেই পুঁজি অর্জন করাটা অনেক বেশি সহজ, তার কারণ আমাদের কাছে ইন্টারনেট রয়েছে, আমরা যখন তখন উইকিপিডিয়া সার্চ করতে পারছি, বিভিন্ন ইন্টারভিউ দেখতে পারছি। কিন্তু আপনাদের সময় প্রতিনিয়ত তো সেটাও মাথার মধ্যে জোগাড় করতে হতো যে পরের দিন গিয়ে আমি কি কি ডেলিভার করবো। সেই সময় আপনাদের পুঁজির উৎসগুলো কোথায়? ভান্ডার আমাদের, হ্যাঁ ভান্ডার কম ছিল। তোমাদের হাতের কাছে এখন সারা পৃথিবী তার ভান্ডার খুলে রেখেছে, আমাদের সময় সেই সুবিধাটা আমাদের ছিল না। সুতরাং আমরা ওই বললাম যে কাজ করতে করতে শিখেছি এবং বড়দের কাছ থেকে। আমাদের যারা সিনিয়র ছিলেন, আমরা তো দূরদর্শনের একটা খুব বড় বডি, তো সেখানে পঙ্কজদার নাম প্রথমেই করতে হয়, পঙ্কজ সাহা, তার কাছে হাতে কলমে বসে শিখেছি। আরো অনেকে, শুধু বিভাস চক্রবর্তী, বিভাস বসু, অনেকে, অলোকদা, যারা যারা যখন যখন সেকশনে এসেছেন তাদের কাছে শিখেছি। এবং ভাষার ব্যবহার, কিরকম করে কথা বলতে হয়, একটা লেখার ভাষা একটা আলাদা, কথা বলার ভাষা একটা আলাদা, সঞ্চালনাও নানান রকম। মঞ্চে উঠে সঞ্চালনা একরকম, দূরদর্শনের পর্দায় সঞ্চালনা আরেক রকম। এই যে আজকে ইন্টারভিউ নেওয়া হচ্ছে, তুমি একজন ইন্টারভিউই, একজন ইন্টারভিউয়ার, এই যে দুজন মুখোমুখি বসে কথা বলছেন এবং আরো বহু জন সেটা দেখছেন, শুনছেন, তো সমস্তটাতেই কিন্তু খুব থিন লাইন অফ ডিফারেন্স, কিন্তু ডিফারেন্স রয়েছে। এইগুলো আমরা শিখেছি কাজ করতে করতে, আর আমাদের শব্দ ভান্ডার,
বা এই যে সমস্ত তথ্য ভান্ডার খুঁজবার জন্য কিন্তু আমাদের খুব পড়তে হয়েছে, খুব পড়েছি এবং রেগুলার লিখেছি এবং সেই লেখা নির্মম ভাবে কেটে দেওয়া হয়েছে, না হয়নি আবার লিখে আনো, সানন্দে আবার লিখে এনেছি। সুতরাং বয়সটাও তো অল্প ছিল, আমরা যখন দূরদর্শন ঢুকেছি তখন সবে মাত্র 20 কোঠায় ঢুকেছি। হ্যাঁ, তো সেই সময় তো খুব একটা নতুন মিডিয়াম, এত মানুষ চিনছে, তার একটা ভীষণ ভালো লাগা, একটা উন্মাদনা ছিল যে রাস্তায় বেরোলেই চিনতে পার, সবাই আমাকে চিনছে, নামে চেনে আমাকে, চেহারায় চেনে আমাকে। ছোটবেলায় সেগুলো তো ভালো লাগতো, খুবই ভালো লাগতো। সুতরাং এই কাজের পেছনে যে দায়িত্ব দিতে হবে, দায়িত্ব নিতে হবে এবং মন দিতে হবে, আর জানার জন্য খুব ভালোবেসে কাজটা শিখেছি, করেছি, জানো। তো মানে আমি খুব আমাকে নাম করতে হবে, একে পেরিয়ে আমাকে এগিয়ে যেতে হবে, আমাদের এরকম ছিল না। কারণ না ওই রকম কম্পিটিশন ছিল না, কারণ তখন আমরা সবাই নতুন, সবাই আমি যা শিখছি, যিনি সেকশন দেখছেন, প্রোগ্রাম তৈরি করছেন, তিনিও সেটা শিখছেন, ইঞ্জিনিয়ারিং স্টাফ, যিনি ক্যামেরা করছেন, যিনি আলো করছেন, যিনি সেট করছেন, সবাই রোজ আমরা নতুন নতুন করে শিখছি। ব্যাকরণ আপনাদের হাত ধরেই শুরু, একদম শুরু আমাদের হাত ধরে শুরু কিনা জানি না, কিন্তু আমরা একটা ব্যাকরণের হাত ধরে চলতে শিখেছি। আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমরা প্রথম থেকে শিখে এসেছি এবং আমার মনে হয় এই শেখাটা কিন্তু শেষ পর্যন্তই থাকা ভালো, প্রজন্মের পর প্রজন্ম। সেটা হচ্ছে পড়ার কিন্তু কোনো বিকল্প নেই। যদি মানুষের পড়ার অভ্যেস ছুটে যায়, ছেড়ে যায়, তাহলে কিন্তু জ্ঞানের ভান্ডার বাড়বে না। পড়তে হবে, সারাক্ষণ পড়তে হবে বলতে আমি যা মানে যেটা বোঝাতে চাইছি, সেটা কনস্ট্যান্টলি অনেক রকম লেখা, অনেক রকম তথ্য, অনেক রকম ঘটনা, পৃথিবীর চারিদিকে কত কিছু, এবং তার সঙ্গে সঙ্গে সাহিত্য, পুরনো সাহিত্য, ক্লাসিক্স পড়তে হবে। না পড়লে কিন্তু কথা বলা যাবে না, কল্পনা তৈরি হবে না, ভাবা যাবে না, এবং শব্দ ভান্ডার তৈরি হবে না, এসব তো আছেই। আর এই পড়ার সঙ্গে সঙ্গে ততটাই ইম্পর্টেন্ট আরো দুটো জিনিস আছে, সেটা হচ্ছে শোনা। শুনতে হবে। যখন এই যে আজকে তুমি আমার ইন্টারভিউ নিতে বসেছো, সেখানে আমি যে কথাগুলো বলছি সেটা যদি তুমি মন দিয়ে না শোনো, তাহলে তুমি পরের প্রশ্নটা কি সেটা কিন্তু তুমি ঠিক করতে পারবে না। শুধু আজকালকার যেটা হয় যে আমি এটা ঠিক করে এসেছি, কিছু কিছু জিনিস আমি এই প্রশ্নগুলো করব, বলে যাবো প্রশ্নগুলো পরপর, আর কিন্তু শুনবো না। না শুনলে কিন্তু হবে না। পড়ে আমরা যতটা জ্ঞান আহরণ করি, শুনলেও আমরা ততটাই জ্ঞান আহরণ করি। সুতরাং যেখানে যা কিছু ভালো শোনার সেগুলোও শুনতে হবে, যা কিছু পড়ার সেগুলোও শুনতে হবে। কোথাও গিয়ে কি মনে হয় সেই ব্যাকরণটা কোথাও ভেঙে যাচ্ছে? কারণ এখনকার প্রজন্মের অনেকেই বলেন যে আপনাদের সময়কার বাচনভঙ্গি বা ভঙ্গি কিংবা ধরন সবটাই খুব একটা ওল্ড স্কুল হয়ে গেছে, এখনকার সঙ্গে যেন ফিট করে না। তাদেরকে কি জবাব দেবেন? অনেকেই কিন্তু বলেন ফিট করে না, হয়তো তাদের যখন মনে হয়, দেখো এন্ড অফ দ্য ডে কিন্তু তোমাকে জেনে নিতে হবে যে জনগণ, জনমানুষ, হ্যাঁ, সে কি চাইছে এবং সে কি ভাবে দেখছে। মানুষ যদি, যারা দেখছেন, দর্শক শ্রোতা, তাদের যদি সত্যি মনে হয় আমরা ওল্ড স্কুল হয়ে গেছি, আমরা আর ফিট করি না, তাহলে কিন্তু সত্যি আর ফিট করছি না। হ্যাঁ, একটা কোথাও গিয়ে আমাদের এবার থামাটা দরকার। আর যারা নতুন নতুন আসছেন, তাদের যেরকম প্রেজেন্টেশন, তাদের ওয়ে অফ প্রেজেন্টিং, ধরো আজকের যেরকম ভাবে নিউজ পড়া হয়, আমাদের দূরদর্শনে তো সেইভাবে নিউজ পড়া হতো না, একেবারেই অন্যরকম ছিল। তো যদি মনে হয় যে হ্যাঁ না ওইটাই আমাদের বেশি ভালো লাগছে, গ্রহণযোগ্য, তাহলে সেটাকেই তো মেনে নিতে হবে, কারণ সমাজ তো পাল্টাতেই যাবে, সেটাকেই মেনে নিতে হবে। হ্যাঁ, তবে আমার মনে হয় একটু আনবায়াসড থাকা ভালো। আমরা যারা পুরনো লোক, আমাদেরও এইটা ধরে রাখার কোনো মানে হয় না যে আমরা যা করেছি সেগুলোই সব ভালো ছিল, আর এখন যা হচ্ছে সেগুলো সবই ভালো হচ্ছে না, তেমন ভালো হচ্ছে না, বা এরা কিছু জানে না। একেবারেই না। তোমাদের প্রজন্ম, তোমরা অনেক কিছু জানো এবং জানার জন্য তোমাদের হাতে অনেক সুবিধা রয়েছে, প্রযুক্তি রয়েছে, তথ্য ভান্ডার রয়েছে, সমস্ত কিছু জ্ঞানের ভান্ডার একেবারে তোমাদের কাছে খোলা রয়েছে তোমরা। সুতরাং আমাদেরও যেমন মেনে নিতে হবে, তোমাদেরও মানে যদি মনে করো যে আমাদের কাছ থেকে এইটা ওখান থেকে শিখলে ভালো, ওইটা ওখান থেকে ওনারা যেটা করতেন সেটা বোধহয় ভালো, সেটা আমি সবটাতেই বলছি, সাজ পোশাক বাচনভঙ্গি সবটাতেই কিছু কিছু গ্রহণ করার মতন জিনিস তো ছিলই, এখনো আছে, আবার কিছু কিছু সময় পাল্টে গেছে, তখনকার মতন এখন হয় না।
এই যে বললাম আপনাকে যে এই প্রজন্মের অনেককেই আমরা কাছ থেকে দেখেছি অনেক সময় যে আপনাদেরকে অনুসরণ করবার ভীষণ চেষ্টা করে, আবার কেউ কেউ বলছেন যে আপনারা ওল্ড স্কুল হয়ে গেছেন। সেই প্রসঙ্গে আবার পরে আসবো। দিদি, সঞ্চালনা, সংবাদ পাঠ এবং অভিনয়, বাচিকের যে এতগুলো মাধ্যমে আপনি কাজ করেছেন দীর্ঘ এতগুলো বছর ধরে, আপনি বললেন যে একটা সূক্ষ্ম, একটা ফাইন লাইন রয়েছে প্রত্যেকটার মধ্যে। কিভাবে আলাদা করেন, কিভাবে মানে কতটা পার্থক্য রয়েছে এই সবকটা মাধ্যমের মধ্যে? হ্যাঁ, সেটা তো একটু বুঝে নিতে হয়, দর্শক তোমায় বুঝে নিতে হবে। মঞ্চে তুমি যখন করছো সঞ্চালনা, তখন তোমাকে সেটা বুঝে নিতে হবে যে তুমি একটা জায়গায় রয়েছো এবং দর্শক আরেকটা জায়গায় রয়েছে, কন্ট্যাক্ট, ইমিডিয়েট একটা কন্ট্যাক্ট হয়েছে, তুমি তাদের দেখতে পাচ্ছ, তারা তো তোমায় দেখতে পাচ্ছে না। এই ক্ষেত্রগুলো আসলে বুঝে নিতে হয়। রেডিওতে যেমন তুমি গলার মাধ্যমে সমস্তটাই ইমোশনস, তোমার যা কিছুই বলছো, তথ্য দিচ্ছ বা কোনো নাটকের ইমোশন, যা কিছু তোমার গলাটাই, তোমার পুরো যন্ত্রটা হচ্ছে গলাটাই। মঞ্চে তো তা নয়, তোমার পুরোটাই। আবার দূরদর্শনের পর্দায় যখন তোমাকে আংশিক ভাবে বলবো না, তোমাকে খানিকটা দেখতে পাচ্ছেন, কিন্তু তোমার নড়াচড়া সেরকম ভাবে তো নয়। মানে যখন তুমি সঞ্চালনায় আছো, ওই ক্ষেত্রগুলোকে না বুঝে নিতে হয়। ক্ষেত্রগুলো বুঝে নিয়ে তুমি যদি, এটা আসলে কাজ করতে করতে শেখা, সেইভাবে তোমাকে বুঝে নিতে হবে। যে তারপরেও দেখো, আরো কথার আমার খেই হারিয়ে যাচ্ছে হয়তো, কিন্তু এই মঞ্চেও আজকে রবীন্দ্র সদন মঞ্চে তুমি যেভাবে বলছো, বা যেমন ধরো তুমি একটা কলকাতার বাইরে কোনো মফস্বল জায়গায় গিয়ে একটা, যেখানে বিচিত্রানুষ্ঠান হচ্ছে, যেখানে বেশ কিছু হাজার মানুষের সমাবেশ, হ্যাঁ, দূর দূর অব্দি তুমি মানুষ দেখতে পাচ্ছ, আর সেই মঞ্চে তুমি রয়েছো, সেখানকার তোমার উপস্থাপনা কিরকম হবে, হ্যাঁ, সবটারই কিন্তু একটা মাপ রয়েছে। সেই মাপটা, ক্ষেত্রটার সঙ্গে মাপটাকে বুঝে নিতে হয়, এটাই তো শেখা। ঠিক। আর এই যে আপনি সোশ্যাল মিডিয়ার কথা বলছিলেন, যে সেই সময়টায় আর এই সময়টার মধ্যে অনেকটা পার্থক্য, কোথাও গিয়ে একটা অসম্মানের জায়গা তৈরি হচ্ছে। এই যে এখন প্রশংসা পেলেও সেটা কমেন্টের মাধ্যমে প্রশংসা আসছে, কিংবা কখনো ট্রোলড হতে হচ্ছে কোট আনকোট। তো আপনাদের সময় সমালোচনা কিংবা প্রশংসা, সেগুলো আপনাদের কাছ অব্দি পৌঁছতো কিভাবে? হ্যাঁ, আমাদের সময় ট্রোলিং ব্যাপারটা তো ছিল না। প্রথমত স্মার্টফোনের ব্যাপার ছিল না, এবং এরকম ভাবে ইন্টারনেট একেবারে পৌঁছে গেছে তাও ছিল না। আমাদের সময় প্রশংসাও হয়েছে, আবার সমালোচনাও হয়েছে, কিন্তু সেগুলো ব্যক্তি এতে বিশেষে আমাদের কাছে এসেছে। চেনাশোনা লোকেরা বলেছেন সেদিন ওটা ভালো লাগেনি, বা সেদিন ওটা খুব ভালো লেগেছে। তারপরে প্রতিদিন অফিসে যখন কাজ করতে যেতাম, আমাদের একটা সকালবেলা প্রোগ্রাম মিটিং হতো 10:30টার সময়। সেই প্রোগ্রাম মিটিং এ তার আগের দিন ট্রান্সমিশনে যা যা হয়েছে, ভুল ত্রুটি এবং ভালো যা কিছু, সমস্তটা নিয়েই আলোচনা হতো। মানে তাতে যেমন অ্যানাউন্সারের কাজ, নিউজ রিডারের কাজ যেমন হতো, প্রত্যেকটা সেকশন যে যার নিজের অনুষ্ঠান, সাহিত্য সংস্কৃতির অনুষ্ঠানে কি হয়েছে, শিল্প জগতে কি হয়েছে, সুস্বাস্থ্যে কি হয়েছে, পল্লী কথায় কি হয়েছে, সমস্তটা নিয়েই একটা আলোচনা হতো, ভালো মন্দ, এটা গুডস অ্যান্ড ব্যাডস সবটা নিয়ে প্রত্যেক দিনেরই একটা অ্যাসেসমেন্ট হতো। সেইখান থেকে আমরা বুঝতে পারতাম যে কোথায় ভুল হচ্ছে বা ঠিক হচ্ছে, বা আরো দেখো, আরো ভালো করার জায়গা চিরকাল রয়েছে, আজও রয়েছে, এবং তুমি যতই এক্সপিরিয়েন্স গ্যাদার করো না কেন, আরো ভালো করার জায়গা তো সবসময় থেকে যায়। তো আমাদের লার্নিং এর মধ্যে ওইটাই ছিল। আর তাছাড়া বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, চেনাশোনা, রাস্তায় ঘাটে, তারপর যখন দূরদর্শন আস্তে আস্তে তো পুরনো হচ্ছে, প্রথম 1975 থেকে 85 10টা বছর কেটে গেছে, তার মধ্যে একটা জার্নি হয়েছে, আবার 85 থেকে 95 আরেকটা দশক কেটে গেছে। মানে সবটাই আপনাদের চোখে। হ্যাঁ হ্যাঁ, মানুষ দেখছেন এবং মানুষ বলছেন, তাদের এগুলো পাচ্ছি, তাদের মানে তাদের মতামত গুলো জানতে পারছি, বুঝতে পারছি, সেখান থেকে বুঝা। তবে এই পর্দায় ট্রোলড হওয়া এই সমস্ত গুলো ছিল না, এটা এখন একটু ভয়াবহ। আমার মানে আজকে যদি আমি কাজ করতে যেতাম, তাহলে আমি কতটা, যেরকম আনন্দ করে আমাদের সময় কাজ করেছি, ভীষণ আনন্দ করে কাজ করেছি, আজকে যদি আমি কাজ করতে যেতাম, তাহলে অতটা আনন্দ করে কাজ করতে পারতাম কিনা আমি জানি না। সবসময় একটা ভয় থাকতো। বলে ভয় মানে কি,
কি বলে ফেললাম এবং তার কি মানে হলো, কে তার কি মানে করে ফেললো, কারণ এতই খোলাখুলি হয়ে গেছে না জায়গাটা, যে যা ইচ্ছে যখন ইচ্ছে বলে দিতে পারে, এবং তার পেছনে সবসময় যে খুব ভাবনা চিন্তা থাকছে তাও নয়। আবার এটাও আমি দেখেছি যে ছোট ছোট ছেলে মেয়েরা এই প্রজন্মের কি ভালো ভালো লেখা, কি ভালো ভালো বলা, কি ভালো ভালো প্রেজেন্টেশন, সেও তো আমি দেখছি। সুতরাং সবই যে খারাপ হচ্ছে তা তো বলতে আমি একেবারেই পারবো না। খুব স্মার্ট ছেলে মেয়ে এখনকার। এই যে এতগুলো বছর আপনার দীর্ঘ একটা কর্মজীবন কাটাচ্ছেন এবং কাটিয়ে চলেছেন, আরো দীর্ঘ একটা কর্মজীবন আপনার হোক এবং আমরা আপনাকে পাই সেই কামনা সবসময় করি। তো এই যে বিভিন্ন ধাপ আপনি দেখে এসেছেন, সঞ্চালনা, সংবাদ পাঠ, তারপরে অভিনয়ে আসা, বিভিন্ন ভাবে দর্শক আপনাকে পেয়েছে, কখনো আবার লেখালেখি, এই সঞ্চালনা থেকে অভিনয়ে আসা, এই জার্নিটা জানতে খুব ইচ্ছে হয়। কোনোটাই খুব একটা ভেবে করিনি জানো, খুব এবার আচ্ছা এবারে এতদিন এটা করলাম, এবার একটু এরকম করি, এরকম ভেবে আমি কোনোদিন কিছু করিনি। আমার বিভিন্ন সময় জীবনে সুযোগ নানান ভাবে এসেছে এবং সেগুলোকে আমি গ্রহণ করেছি। আর আমার সব সময়ই মনে হয়েছে ছোটবেলা থেকে এবং আজকে এই বয়সে এসেও আমার না সব সময় একটা নতুন কিছু শিখতে ইচ্ছে করে। এবারে শুনলে দর্শক হাসবেন, হয়তো তুমিও হাসবে। সেটা হচ্ছে আমার এই বয়সে এসে হঠাৎ এখন মনে হয়েছে যে আমি একটু আঁকা শিখবো। জীবনেও আমি আঁকিনি, হ্যাঁ, আমি ওই জিনিসটা আমি একেবারেই পারি না। আমি নাচ গান সেই সব করেছি, আমি শান্তিনিকেতনের পড়েছি 3টি বছর, নাচ গান সেসব হয়েছে, কিন্তু আমি কোনোদিনই পেন্সিল ধরে আঁকা ব্যাপারটা হয়নি। তার একটা ছোট্ট গল্প আছে যে যখন ক্লাস 9-এ পড়তাম তখন স্কুল চেঞ্জ করতে হলো। তো সেই সময় আমাদের যিনি আঁকার টিচার ছিলেন মিস কর, তিনি আর এখন নেই, তিনি বলেছিলেন, আর আমরা কয়েকজন নতুন মেয়ে, কারণ আমরা তার আগে যে কনভেন্টে পড়তাম সেই কনভেন্টে শুধু ক্লাস 8 অব্দি ছিল, সুতরাং 9 থেকে আমাদের সবাইকে স্কুল চেঞ্জ করতে হলো। নতুন স্কুলে গেছি, অন্যান্য ক্লাসের মেয়েরা তো তারা সব পুরনো মেয়ে, আমরা কয়েকজন নতুন। তো হয় না, কিছু কিছু টিচার থাকে যে আমি কিন্তু খুব রাগী, আমাকে কিন্তু ভয় পেয়ে চলতে হবে, অনেক সময় এরকম হয়। তো মিস কর রাগী ছিলেন মানুষ, খুব ভালো আঁকতেন। তো উনি এসে ক্লাস 9-এর মেয়ে, খুব যে ছোট তা তো নয়, কিন্তু এসে বললেন একটা সূর্য আঁকো। সূর্য যেরকম হয় গোল রং টং দিয়ে, অরেঞ্জ লাল যা যা হলুদ যা যা রং সমস্ত দিয়ে আমি একটা সূর্য আঁকলাম, নিয়ে ওনার কাছে নিয়ে গেলাম। উনি দেখলেন, দেখে বললেন এই রঙের সূর্য কোথায় কবে দেখেছো? আমি তো মনে, তার ভীষণ রাগী গলা, এবার আমি তো মনে মনে ভাবছি আমি তো সূর্য এই রঙেরই দেখেছি, আমি তো নীল সূর্য সবুজ সূর্য দেখিনি, এবার রং দিয়ে যদি আমাকে সূর্য আঁকতে হয় তাহলে তো এই রঙে, কিন্তু সত্যি আমি আঁকতে পারতাম না, আঁকাটা খুবই খারাপ হতো আর কি। তো উনি আমাকে বললেন, খাতাতে ছুঁড়ে ফেলে দিলেন, এই রঙের সূর্য কোথায় কবে দেখেছো বলে বসে ভীষণ বকলেন। এবং ক্লাস শুদ্ধ মেয়ে, আবার তারা সব নতুন বন্ধু, সে বছরই তাদের সঙ্গে হয়েছে, তো আলাপ টালাপ হয়েছে, তাদের সামনে ভীষণ বকলেন এবং শুধু বকাতেই শেষ হল না, বললেন কি ক্লাসের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকো, পুরো পিরিয়ডটা দাঁড়িয়ে থাকতে হলো। আর আমি ক্লাস 9-এর মেয়ে, আর উল্টো দিকে ক্লাসটা ছিল ক্লাস 6B এর মেয়েরা কিন্তু পুরো পিরিয়ডটা দেখলো যে আমি ক্লাসের বাইরে দাঁড়িয়ে আছি। এই অপমানটা আমি জীবনে ভুলিনি। আমি ভেবেছি কোনোদিন আমি আঁকবো না, আঁকার প্রতি আমার কোনো আগ্রহ কখনো জন্মায়নি। কিন্তু পরবর্তীকালে আমার সব বন্ধু বান্ধবদের মধ্যে অনেকে আছেন যারা খুব ভালো আঁকেন, তাদের আঁকা দেখে দেখে এবং কিছু আর্ট এক্সিবিশনে গিয়ে তখন আমার হলো এই শিল্পটা তো একদম শেখা হয়নি, একেবারেই পারি না, এটাকে একটু ছুঁয়ে দেখা যায়। এটাকে এখন না শুধু ছুঁয়ে দেখা না, ভীষণ গভীরে ঢোকে ছোঁয়ার ইচ্ছে, কিন্তু আর হবে কিনা জানি না। তবে আমার খুব শেখার ইচ্ছে হয়েছে এবং আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, মোটামুটি একটা স্থির করে ফেলেছি এবং খুব শিগগিরই শুরু করতে চলেছি। তাহলে এতগুলো গুণের মধ্যে আবারও একটা গুণ যোগ হলো। এটা গুণ না, এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে সারাক্ষণই আমার একটা নতুন কিছু শিখতে। যে তুমি মাধ্যমগুলো বলছো না, ওইগুলোরও ওই রকম ভাবেই হয়েছে। দূরদর্শনে অ্যানাউন্সমেন্ট করি, সেই করতে করতে একটা সময় ইন্টারভিউ ওই সমস্ত করছি, একটা সময় নিউজ পড়েছি, ন্যাশনাল প্রোগ্রাম হতো দূরদর্শনে, সেটাতে 3টে ল্যাঙ্গুয়েজে অ্যানাউন্সমেন্ট করতে হতো, না ন্যাশনাল 2টো ল্যাঙ্গুয়েজে অ্যানাউন্সমেন্ট করতে হতো, ইংলিশ আর হিন্দি দুটোই আমি করতাম, আরো অন্যান্যরাও করতেন, সেসব তো এক ধরনের কাজ। তারপরে হলো নাটক একজন আমরা কিছু পারবো না, কোনোদিন করিনি, সে শিখিয়ে নেবো, সেটাও কিরকম একটা উতরে গেল, ভীষণ একটা নেশা হলো, বাহ এটা তো দারুণ। তারপরে সিনেমা, তারপরে
দূরদর্শনে থাকতেই আমি সিরিয়াল শুরু করেছি, সিনেমাও করেছি, নাটকও করেছি, কিন্তু একটু ডিসক্রিটলি করতে হতো, কারণ দূরদর্শনে কাজ করে এগুলো করা যায় না। প্রথমত সময়টাও পাওয়া যায় না, দ্বিতীয়ত নিয়মেও দেয় না, হ্যাঁ রেস্ট্রিকশন ছিল। তো যাই হোক, আমার ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ তারা আমাকে ভালোই বাসতেন, তাদের সেই প্রশ্রয়টা, ভালোবাসাটা পেয়েছিলাম, তাই করে যেতে পেরেছি। তো এই যে বিভিন্ন মাধ্যমগুলোর একটা করে সুযোগ এসেছে, আর আমি দেখি না করে, কেমন হয় দেখি না, কি করা যায় দেখি না, এই যে দেখি না করে এগিয়ে গেছি ভয় না পেয়ে, এবং শেখার ভয় না পেয়ে থেকেও যেটা বলবো, খুব শিখতে ইচ্ছে করেছে। বাহ, এটা করলে হয়তো পারবো। কতটা পেরেছি কতটা পারিনি যাইনি, সব কি আর পেরেছি তা নয়, কিন্তু খুব ভালো ভালো কাজে আপনাকে আমরা পেয়েছি, ভীষণ মানে ভালো লেগেছে সেই চরিত্রগুলো। বাচিকের এতে আমি তোমায় বলছি, জানো আমার বলতে একটুও দ্বিধা নেই। আমি কখনোই কিন্তু এলোকিউশন কবিতা পড়িনি, কিন্তু যখন আমি ব্রততীকে কবিতা পড়তে শুনলাম, কত ছোট ব্রততী, আমার থেকে অনেক ছোট, কিন্তু ব্রততীর কবিতা শুনে আমি যে কবিতাকে যে এইভাবে প্রেজেন্ট করা যায়, এইরকম করে বলা যায়, এই যে বোধ, যে মানুষ কবিতা কোনোদিন পড়েনি, ধরো আমি তার আগে কবিতা পড়েছি, কিন্তু আমি কবিতা পড়ে যা বুঝেছি, ব্রততীর সেই একই কবিতা শুনে আমি যেন অনেক গভীরে, অনেক অন্যরকম তখন আমার মনে হয়েছে এইটাকে আমার এবার একটুখানি কালচার করতে হবে, এটাকে একটু নার্চার করতে হবে। এইভাবে হয়েছে, জানো, এইভাবে কোনো প্রস্তুতি ছিল না। তো একজন শিল্পী হিসেবে এই যে এতগুলো গুণকে নিজের মধ্যে রাখা এবং সেইটার ডেলিভারি করা দর্শকদের সামনে, এখন গিয়ে দেখা যাচ্ছে আপনাদের সময় থেকে এখনো পর্যন্ত এতগুলো প্রজন্ম কেটে গিয়েছে, এই পেশাকে অনেকেই সঙ্গী করেছেন, কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এআই কেও কিন্তু সঞ্চালকের কাজ করানো যাচ্ছে এআই দিয়ে। এখন আমার প্রশ্ন, যে এআই কি এই সঞ্চালিকা বা সঞ্চালকের বিকল্প হতে পারে? তাহলে এই পেশার ভবিষ্যৎ কি? শোনো, এআই সম্বন্ধে এখনো আমি বিশেষ কিছু জানি না, এআই কে আমি কিন্তু এখনো চিনি না। হ্যাঁ, তিনি যে কেমন, আমি সত্যি সে সম্পর্কে আমার খুব একটা ধারণা নেই, তবে আমি শুনেছি যে সে নাকি সব পারে, হ্যাঁ সব নাকি সে পারে। কিন্তু আমার একটা ছোট্ট জিজ্ঞাসা রয়েছে, যে এআই এর কি মন আছে? ওই যে ওইটা কুসুম, তোমার মন নাই, সেরকম এআই কে আমার জিজ্ঞেস করার আছে, যে তোমার কি, তুমি সব পারো, খুবই ভালো পারো, কিন্তু তোমার কি মন আছে? ওই মন জিনিসটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। মনটা দিয়েই কিন্তু সমস্ত জিনিস, মানে আমি যা কিছু শিখছি, বলছি, পারছি বা না পারছি, সবটার মধ্যে মন, এবং আমাকে মানুষ কিভাবে গ্রহণ করছেন সেটার মধ্যেও কিন্তু মানুষের মনকে বাদ দিয়ে কিন্তু কিছু করা যাবে না বলেই আমার মনে হয়। মানে আমরা পুরোনো দিনের মানুষ, আমার মনে হয় মনকে বাদ দিয়ে কিছু করা যাবে না। এআই কে তা বলে আমি বলছি না যে এআই কিছু করতে পারবে না, এআই সমস্ত করে দিতে পারবে, তবে ওই জিনিসটা, মানে এআই এর কি মন থাকবে? মন আছে। এই যান্ত্রিকতার মধ্যে এআই এর যে যান্ত্রিকতা আর একজন সঞ্চালিকার বা আপনার মতো একজন ব্যক্তিত্বের ভেতরে যা যা গুণ, সেগুলো কি মানে এআই তাকে কম্পিট করতে পারে বলে মনে হয়? না, এআই তো তার মানে ভান্ডারটা, তথ্যের ভান্ডার, সে তো সমুদ্রের অতল স্পর্শে যেতে পারে। আমি একটা মানুষ একটা জীবনে হয়তো সেখানে পৌঁছতে পারবে না, তবে এআই কেও যে গড়ে তোলা, এআই কেও যে কিভাবে গড়ে তুলতে হবে, সেও তো মানুষই গড়ে তুলবে, তাই না? মানুষই তো গড়ে তুলবে। সুতরাং করতে করতে তারপরে সে কোন অতলে ডুব দেবে সেটা ঠিকই, সেইটা আমি সেখানে পৌঁছতে পারবো না, মানুষ সেখানে হয়তো পৌঁছতে পারবেন না, কিন্তু তফাৎ একটা থাকবে, জানো। এই যে আজকাল কিন্ডলে বই পড়া, অনেকেই তো কিন্ডলে বই পড়ছেন, কত বই, তুমি যা চাই তক্ষুনি তোমার চোখের সামনে এসে যায়, কিন্তু আমি তো পুরনো মানুষ, আমার ওই না পাতা উল্টে বই পড়তে ভালো লাগে, বই হাতে না থাকলে, ওই অক্ষর না দেখলে আমি হবে না আমার। কিন্তু তা বলে কি আমি পডকাস্ট শুনি না? আমার কিন্তু খুব ভালো লাগে। এই যে আজকালকার ছেলেমেয়েরা পডকাস্টে গল্প পড়ছে, আমার খুব ভালো লাগে। রাত্রির বেলা যখন আমি ঘুমোতে যাই কিছুক্ষণ পড়ি, তারপরে যখন আলো নিভিয়ে দিই তখন আমি ফোনটাকে দূরে রাখি, ফোনের আলোটা যাতে আমার না থাকে, সেই পডকাস্টটা শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়ি। এই যে গল্প, হ্যাঁ অডিও স্টোরি আমার খুব ভালো লাগে। অডিও স্টোরি শুধু নয়, তার ইন্টারভিউ, অনেক কিছু আমার খুব ভালো লাগে। সুতরাং সবটি আমিও থাকবো, তারাও থাকবে।
না, মানে যে পেশাটার জন্ম হলো আপনাদের হাত ধরে, বাংলায় যে পেশার মুখ দেখলো মানুষ, আপনাদের দেখে টেলিভিশন দেখার একটা আগ্রহ মানুষের মনে জাগলো, সেই পেশাটা মানে বিকল্প হতে পারে এই এআই দিয়ে, সেইটা আমার খুব জানার ইচ্ছে যে তাহলে ভবিষ্যৎটা কি এই পেশার? জানি না, জানো, তুমিও জানো না, আমিও জানি না কি যে হতে চলেছে, জানি না। কারণ প্রযুক্তিতে সত্যি মানে 50 বছর আগে যখন দূরদর্শন এলো এবং আমরা ভাবলাম যে না জানি কি একটা বিশাল লিপ আমাদের হলো, তখন কি সত্যি ভাবতে পেরেছিলাম যে আমাদের আজকে যেটা দেখছি আর কি সেইখানে গিয়ে পৌঁছবো? সে তো ভাবতে পারিনি। সুতরাং সামনের দিনেও যে আমরা কোথায় কোথায় গিয়ে পৌঁছবো এবং কোথায় যে চলেছি সেটা তো সত্যি জানি না। সুতরাং আমার মনে হয় খুব মানুষ খুশি হয়ে সেদিকে তাকিয়ে থাকুন, ভালোই নিশ্চয়ই কিছু আসবে, ভয় পাওয়ার কিছু দরকার নেই। অনেক ধন্যবাদ শাশ্বতী দিদি আপনাকে আজকে এতক্ষণ সময় আমাদেরকে দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ বলের পক্ষ থেকে। থ্যাংক ইউ, তোমাদের সাথে কথা বলেও খুব ভালো লাগলো। আর আমি কি বললাম কি না বললাম জানি না, যদি ভুলভাল বলে থাকি পুরোনো দিনের মানুষ বলে আমাকে বলে না, অনেকে যখন বাইরে বেরোয় তখন বলে তারা হয়তো আমারই বয়সী, কিংবা হয়তো কিছু কিছু ক্ষেত্রে দেখেছি আমার থেকেও বড়। শাশ্বতী দি নমস্কার, আপনাকে তো সেই ছোটবেলা থেকে দেখতে দেখতে আমরা বড় হয়েছি, which is true, যে সেই দূরদর্শনের প্রথম দিন থেকেই তো আমাদের দেখছেন, তাই জন্যই এরকম বলেন। কিন্তু তখন একের সময় মনে হয় যে আমরা ডাইনোসরের মতন। ডাইনোসর, তো তাই জন্য ডাইনোসর যদি কিছু ভুলভাল বলে থাকি একটু ক্ষমা করে নেবেন। তবে যেটা বললাম সেটা যেটা মনে হয় সেটাই বললাম আর কি। এবং তারা ছোটবেলা থেকে দেখতে দেখতে বড় হয়েছে বলছেন, তখন তো আপনারাও ছোট তারাও ছোট, তো সেই সময়টা মানে আপনাদের বয়সী যারা বলছেন, না আমার থেকে বড়রাও এরকম বলে, হ্যাঁ ছোট থেকে দেখতে, কিন্তু তাতে আমি কিছু খারাপ মনে করি না। তারা যেটা বলছেন সেটা দূরদর্শনের শুরু থেকে আমাদের দেখছেন, তো তাই জন্য বলছেন, তখন তো তারা ছোটই ছিলেন, তো তাই জন্য ছোটবেলা থেকে আপনাদের দেখতে দেখতে বড় হচ্ছি। তো যাই হোক, আমরা তো ডাইনোসরদের ভালোই বাসি। খুব মজার একটা আড্ডা দিলাম, ভীষণ মানে ভালো লাগলো, খুব মিষ্টি করে আপনি কথা বললেন। আমার সামনে থেকে আপনার ইন্টারভিউ নেওয়াটা সত্যি যেমনটা বললাম যে একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স আমার কাছে তো অবশ্যই, এবং ওয়ার্ল্ডের দর্শকদের জন্য আমার মনে হয় আজকের ইন্টারভিউটা ভীষণ মজাদার হবে। আপনারা দেখতে থাকুন দ্য ওয়ার্ল্ড নিউজ, খবর এখন এখানেই। নমস্কার।